আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম কে হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। শুধু দর্শক, আইনের অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স, বেনিফিট সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় একটি বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, সেটা হচ্ছে যে আপনাদের যে টিভির ভলিউম আছে সেটা মিউট করে দেবেন, আমাদের সঙ্গে কথা বলবেন, তাহলে আমরা কথা শুনতে পাবো এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। শুধু দর্শক, আমি ব্যারিস্টার এম কে হাসান, আমি প্রিন্সিপাল এম কে হাসান সলিসিটার। আমার রয়েছে দীর্ঘ 33 বছরের অভিজ্ঞতা বাংলাদেশ এবং ইউকে মিলিয়ে। আমি এখন প্রিন্সিপাল অফ এম কে হাসান সলিসিটার এবং এম কে হাসান সলিসিটারের হিসাবে আমি লাস্ট 15 ইয়ার্স আমি প্র্যাকটিস করছি ইস্ট লন্ডনে আমার অফিস হোয়াইট চ্যাপেলে। সেই দর্শক, আমি সবসময় বেশ কিছু আপডেট নেই এবং আপডেট দিয়ে থাকি এবং আপনাদের কল পেলে কলগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি প্রথমে যে আপডেটটা দেব সেটা হচ্ছে যে রিফর্ম ইউকে তারা প্ল্যান করেছে ইউ ন্যাশনাল যারা আছে ইউকেতে তাদের উপরে। তো আমরা ইউকে রিফর্ম সম্পর্কে জানি, এটা নাইজেল ফারাজের একটা দল যে ব্রেক্সিটের লিড দিয়েছিল এবং সে লিডার হিসাবে কিন্তু আমরা যারা এথনিক মাইনরিটি আছি, মাইগ্রেন্ট আছে, তাদের জন্য কিন্তু খুব একটা ভালো না এবং সে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন রকমের প্রস্তাবনায় আনছে যেগুলো মাইগ্রেন্ট কিংবা এথনিক মাইনরিটির জন্য কিন্তু খুবই কঠিন সব ইমিগ্রেশন পলিসির কথা বলছে। সেই পলিসির তারা তাদের যে ইউকে রিফর্ম যে পার্টি, রিফর্ম ইউকে যে পার্টি আছে সেটার ব্যাপারে তারা বলছে যে ইউ যে ন্যাশনাল বেসড পার্মানেন্টলি যারা ইউকেতে আছে তাদের জন্য এটা খুবই অ্যালার্মিং। এটা আসছে রিফর্ম ইউকের থেকে এবং তারা প্ল্যান এবং টার্গেট করেছে যে তাদের যে রাইট টু অ্যাকোমোডেশন এবং এমপ্লয়মেন্টের ব্যাপারে তারা তাদের পলিসিতে বলছে সেগুলো একটা বিট্রায়াল হবে। কারণ আমরা যে ব্রেক্সিট রেফারেন্ডাম যখন হয় 10 ইয়ার্স এগো, তখন কিন্তু যে এগ্রিমেন্ট হয় সেটার ব্রিচের ব্যাপারে তারা যে প্রস্তাবনা হয়েছে সেগুলো ব্রিচ হবে সেই এগ্রিমেন্টের। তো আন্ডার যে আপডেটেড মাইগ্রেশন পলিসি যেটা নাইজেল ফারাজ পার্টি, তারা বলতে চাচ্ছে তারা ইভেক্ট করবে অল ওভারসিজ ন্যাশনাল ফ্রম সোশ্যাল হাউজিং থেকে এবং তারা এটাও বলতে চাচ্ছে যে মোর এক্সপেন্সিভ ফর কোম্পানিজ টু এমপ্লয় দেম এবং both policies also affecting EU national. কল আছে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, এই প্রোগ্রাম আমাদের প্রত্যেক শনিবারে হয়। আমি এই শনিবারে আছি, আগামী সপ্তাহে আমার আর একজন কলিগ আসবেন। তো কোন প্রোগ্রাম বলেন আরেকবার? ল অ্যান্ড আপডেট গত এই শুক্রবারে হয়ে গেছে। না, এটা আমি ঠিক জানি না, আমি আপনার পরে জানাবো না, ঠিক আছে? আমি কন্ট্রোল রুম থেকে শুনে আমি হ্যাঁ, কি আবার বলেন? ও, আপনি ওনার ডিটেলস পাবেন অবশ্যই, কিন্তু আমি অন এয়ারে আমি দিতে পারি না, এটা আইনের বাধা আছে। তো আপনি কন্ট্রোল রুমে আমাদের যে প্রডিউসার আছেন উনিকে ফোন দিলে উনি ওনার ডিটেলস আপনাকে দিতে পারবে, ঠিক আছে ভাইয়া? আমার জানা নেই ভাইয়া, না, আর আমি দিতেও পারি না এইখান থেকে, তাহলে পরে অফকমের এখানে সমস্যা আছে। তো আপনি ওই কন্ট্রোল রুমে যেখানে ফোন দিয়েছেন ওখানে ফোন দিলে আপনি ওখান থেকে নিতে পারবেন, ঠিক আছে ভাইয়া? থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন।
ওখানে সাবানা মাহমুদ যেখানে আপনার ইমিগ্রেশন অ্যাসাইলেম বিল একটা আনছেন আপনার তখন পার্লামেন্টও তাইটা পাস করতা এটা তো এবং ডিভাইড করবে নিশ্চয় যেটা 20 বছর রুট যেন ওদের তো ওভারস্টার টাকা করে 20 বছর রুটে যেন টাকা করে আপনার ওদের তো লিগালিটি পায় এটা এটা কোনো চেঞ্জ করতে হয় জানি বা এটা কোনো চেঞ্জ আনি না কিছু আপনারা জানেন আমরা তো বিভিন্ন ওয়েবসাইটে বা কিছু একটা আছে মাঝে মধ্যে বিস্তারিত করতা নতুন বিজ্ঞপ্তি এটা তাই বাদ দিতে তাই জানি না একটা কিলা আছে তো আপডেট দিতে আমরা তো উপকৃত হতাম। তা আপনি 20 ইয়ার্সের উপরে জানতে চাচ্ছেন? জি নতুন বিলে তাই এটা কোনো কাট টাক করা যায় জানি না আগের মতনই 20 ইয়ার্সের রাইট আছে 20 বছর হওয়ার পরে জি 20 ইয়ার্সের রুলসটা হচ্ছে যে কেউ যদি এদেশে লিগালি কিংবা ইলিগালি যদি থাকে 20 ইয়ার্স কম্বিনেশন অথবা ইলিগালিও থাকতে বা ওভারস্টার হিসাবে থাকতে পারে কোনো ডকুমেন্ট ছাড়াই যদি 20 ইয়ার্স কন্টিনিউয়াসলি থাকে তাহলে তারা এলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেন ইন দ্য ইউকে। তো এটি একটি ফি পেইং অ্যাপ্লিকেশন, আবার এটা ফি ওয়েভারের জন্য আপনি করতে পারেন। ভাই আমি জানতে চাচ্ছি আগে যে নতুন দিলে এটা নতুন কোনো আইন হইতেছে এটা চেঞ্জ করেন এটা কি বলতে 20 ইয়ার্স আছে এটা এবং থাকবে এখনো এটার উপরে কোনো চেঞ্জ আসে নাই। তো আপনি যদি 20 ইয়ার্সের এদেশে থাকেন মানে নতুন একটা বিল আইতেছে আপনার পার্লামেন্টে এটাতে কোনো কাটছাট হইব না আপনারা কি বুঝেন একটু যদি বলেন। না 20 ইয়ার্সের যে চেঞ্জগুলো আসছে আমার কাছে আছে, তো এই চেঞ্জের ভিতরে 20 ইয়ার্সের উপরে কোনো চেঞ্জ নাই। 20 ইয়ার্স আছে, 20 ইয়ার্স যদি আপনি এদেশে থাকেন তাহলে আপনি এদেশে আপনি লিগ্যাল হওয়ার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে? আর 7 ইয়ার্স রুটটা কি ভাই এখন যদি বাচ্চারা কি একজন পাইতেছে এদেশে যদি বন্ড থাকে তারপর আপনার ইউকেতে জন্ম হ্যাঁ জন্ম নেওয়ার পরে যদি 7 ইয়ার্স রুলটা হচ্ছে আপনি বাচ্চা এদেশে যদি জন্মগ্রহণ করে এবং কন্টিনিউয়াসলি যদি 7 ইয়ার্স থাকে তাহলে সে আইলারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যখন অ্যাপ্লিকেশনটা করতে হবে তখন আপনার স্কুলের লেটার কিংবা আপনার সে যে কন্টিনিউয়াসলি ইউকেতে ছিল সেই ডকুমেন্টগুলো তাকে দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। আর বাবা মা যদি তাদের স্ট্যাটাস না থাকে তারাও কিন্তু 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারে। আপনি লাস্ট এক মাস আগে একটা বিগত বলতেছিলেন আগের মতন বাচ্চারা এখন তারা ভিসা দিচ্ছে। ও হ্যাঁ ওইটা হচ্ছে যে রিসেন্টলি জি 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 থ্যাংক ইউ। আসলে রুলসটা আছে, রুলসটা হচ্ছে 7 ইয়ার্স হলে তারা কন্টিনিউয়াসলি থাকলে তাদেরকে আইলার দিতে হবে। এই রুলসের কোনো পরিবর্তন হয়নি, এটা এখনও আছে। তো সমস্যা যেটা হচ্ছে কয়েকটা অ্যাপ্লিকেশন তারা রিফিউজ করছে, সেটা রিফিউজ করার গ্রাউন্ড হচ্ছে যে তাদের বাবা মা এদেশে ওভারস্টেয়ার হিসাবে ছিল সেই গ্রাউন্ডে, সেটার বিরুদ্ধে কিন্তু অ্যাপিল হয়েছে। সেই অ্যাপিলের আশা করি যে জেতা যাবে, কারণ হচ্ছে যে যেখানে তারা আইন করেছে যে সে আইলারে অ্যাপ্লিকেশন করতে পারবে সেখানে কিভাবে অ্যাপ্লিকেশন রিফিউজ করে অন দ্য গ্রাউন্ড যে তার বাবা মা ওভারস্টার হিসেবে আছে। অতএব এটা আসলে রং, কারণ যে বাচ্চা 7 বছর থাকে তাদের বাবা মারা কিন্তু ওই 7 বছর বাচ্চার থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু ওভারস্টার থাকলেও তারাও কিন্তু রেগুলারাইজ করতে পারবে, তারাও কিন্তু লিগ্যালিটি পাবে এবং তার জন্য একটা অ্যাপ্লিকেশন আছে, ফিস দিতে হয় এবং পরবর্তীতে অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেপ্ট হয়ে থাকে। কিন্তু কিছু অ্যাপ্লিকেশন এই সিচুয়েশনে রিফিউজ হয়েছে ওই বাচ্চাদের, কারণ হচ্ছে যে তাদের যে বাবা মা তারা ওভারস্টার হিসাবে ছিল কিন্তু অ্যাপিল রাইট দেওয়া হয়েছে। অতএব এটা অ্যাপিলে আছে এবং আশা করা যায় যে অ্যাপিলে এটা জেতা সম্ভব হবে ইনশাল্লাহ। আর একটা কোয়েশ্চন আছে, তখন যতগুলো আইন করতেছে এগুলা কবে তারা পাস করবে বা কখন এগুলা মানে কার্য মানে আইনের মাধ্যমে আসবে এগুলা তারা পার্লামেন্টে তুলছে? কোন আইনের কথা বলছেন? এই নতুন যে চেঞ্জ শাবানা মাহমুদে আপনার এসআইএম বা ও হ্যাঁ শাবানা মাহমুদের যে প্রস্তাব সেটা হচ্ছে যে সেটেলমেন্টে করতে গেলে সাধারণত 5 ইয়ার্স পরে সেটেলমেন্ট দেওয়া হয় যারা স্কিল ওয়ার্কারে আছে তাদের ক্ষেত্রে, কিংবা তো এই যে এই 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্সে করা হবে এই কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স করা হবে। এইভাবে মূলত আপনার আইন করা হবে বলে উনি ঘোষণা দিচ্ছিলেন গত বছরের মে মাসে। দেওয়ার পরে এটার উপর কনসালটেশন শুরু হয়েছিল নভেম্বর
2025-এ সেটা ফেব্রুয়ারিতে কনসালটেশন শেষ হয়েছে এবং কথা ছিল যে এপ্রিলে যে এটার উপর একটা ডিসিশন দেয়া, সেই ডিসিশনটা মূলত এখন পিছিয়ে গেছে। সেটা ডিসিশন দেয়া হবে সেপ্টেম্বর কিংবা অক্টোবরে। তো মেন যেটা পরিবর্তনগুলোর ভিতরে যেই কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স করা হবে এবং এর ভিতরে আরও অনেক রকমের পরিবর্তন এসেছে, কারো 15 বছর, কারো 20 ইয়ার্স, কারো 30 ইয়ার্স পর্যন্ত যেতে পারে। তো নর্মালি বেস লাইন করা হবে 10 ইয়ার্স, কিন্তু এটা এখনও ইমপ্লিকেশন হয়নি। এটা এখনও কনসালটেশন হওয়ার পরে এটা অ্যাসেসমেন্টে আছে এবং এতে সরকারের বিবেচনায় আছে এবং এই বিবেচনা থেকে ডিসিশনে আসবে এটা সেপ্টেম্বর অক্টোবরে। তখন যে ডিসিশনটা হয় সেটা নিয়ে আপনাদের সঙ্গে আবার আমরা আপডেট নিয়ে আসবো। এই মুহূর্তে না, যত কোশ্চেন আছে তত কোশ্চেন করবেন। আমি ভেরি হ্যাপি যে আপনি অনেক কোশ্চেন করছেন। আমি এই যে 18 বছর আছি, তো আমি চাইলাম আর কি জানি পুরা তো আমার 20 বছর হয় নাই, মানে আমার কোনো ওভারেস্টে আছি। আমি 18 বছরের একটা 20 বছরের দেখাই মানে আপনার হিউম্যান রাইট মারতাম ঠিকঠাক। এটা আমরা তো জানি 1.5 বছর মতন এগুলো পাই তারা দেখতে আসতে যায়। এটা করলে আমার এখন ভালো হবে, এটা যদি বলতেন। 18 বছর এখন যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, এই অ্যাপ্লিকেশনটা ডিসিশন নিতে 1-1.5 বছর লেগে যাবে। তো আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন, কিন্তু যদি 20 ইয়ার্স না হয় তখন ওরা বলতে পারে যে 20 ইয়ার্স তো হয়নি। 20 ইয়ার্স হলে এক ধরনের আপনার রাইট হয়ে যায়, আপনাকে দিতেই হবে। যদি আপনি প্রমাণ করতে পারেন যে কিভাবে আপনি আসছেন, প্রত্যেক বছরে আপনার অফিসিয়াল ডকুমেন্ট আছে, ঠিক আছে? ও ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমার মনে হয় যে আপনি অ্যাপ্লিকেশন এখন করতে পারেন, কারণ এখন তো আসলে খুব ধরাধরি চলছে, সেক্ষেত্রে রিস্ক থেকে যায়। কিন্তু একটা অ্যাপ্লিকেশন থাকলে আর আপনার কোনো সমস্যা থাকবে না। কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সময় লাগবে এবং আপনি করে দিতে পারেন। ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করে ফি মওকুফ করে তারপরে আপনি ফি ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করে আপনি করে দিতে পারেন। আমার মনে হয় যে আপনি 18 বছর হয়েছে করে দেন। যদি ওরা রিফিউজ করে যে আপনার কিন্তু অ্যাপিল রাইট দেওয়া হবে, তখন 20 ইয়ার্স হয়ে গেলে তখন আবার আপনাকে কিন্তু দিয়ে দেবে। তো এটা এক বছর হয়তো সময় নেবে এই অ্যাপ্লিকেশনটা আপনার ডিসিশন নিতে। যদি তারা ভাই ভিসা দিতে দিল না, হলে তারা আপিল রাইটটা তো দিবে। আপিল রাইট আপনাকে দিতে হবে, যেহেতু আপনার তখন 19 ইয়ার্স হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, আপিল রাইটটা তো দিতে পারে। হ্যাঁ, আর ডকুমেন্টগুলো আপনি জি, ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি কয়েকটা কোশ্চেন নিলাম, খুবই ভালো ভালো কোশ্চেন ছিল। কলার আছে, আমি কল নেব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি অ্যাপ্লিকেশন করেছিলাম ইয়োর সিটিজেনশিপ সেপ্টেম্বর অগাস্ট 23 তারিখ আমি করেছিলাম, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম। আর তারা অক্টোবর করছে, মেসেজ দিয়েছিল আমার কিছু আছে ডকুমেন্ট কিছু তাহলে দিতাম। আর এর বাদে আমি আবার দিচ্ছি মেডিকেল এভিডেন্স ওটা। এর বাদে আবার ডিসেম্বরও তারা করছেন, আবার ডিসেম্বর আমরা দিচ্ছি। জানুয়ারি দিচ্ছেন আমারে ও মেসেজ দিচ্ছেন আর কি করবার লাগে। 6 মাস আমি ওয়েট করতাম, তখন তো 6 মাস হয়ে গেছে চলের। আমি চিন্তা করতাম এখন তোমার পরামর্শ হয়েছে আর ওয়েট করতাম না, চিন্তা করা লাগবো আমার। তাহলে কতদিন হয়েছে আপনি তো সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করেছেন? কতদিন হয়েছে? 25 অগাস্ট আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে তো প্রায় আপনার 10 মাস হয়ে গেছে। তো আপনি অক্টোবরও আর কি আমার মেসেজ দিতে হয়, ইমেলও করতে হয় যে আমার আরো কিছু দেওয়া লাগে, ডকুমেন্ট চেয়েছে, আপডেট করা লাগে। সে কি আমার মেডিকেল করছি, এবারে ডিসেম্বরে আবার করতে হয়, 15 দিনের ভিতরে আমি আরো কিছু দিতে হয়। জানুয়ারি আমার দিতে হয়, ইমেলও করতে হয়। আমি 6 মাস করতাম, এখন আমার চিন্তা করা লাগবে। তা আপনি তো সব ডকুমেন্টগুলো দিয়ে দিয়েছেন, এত সময় লাগছে, এটা তো চিন্তার বিষয়। তো ডকুমেন্ট দেওয়ার পর লাইফ ইনজুরিকে দিচ্ছি না, আমার অসুখতা এর লাগে। ও মেডিকেল দিয়েছেন, ওই যে জিপির যে ফর্ম কমপ্লিট করে দিয়েছে।
আচ্ছা আর কি মেডিকেল এভিডেন্স পাই। ওকে, আমার মনে হয় যে ওনাদেরকে আপনি চেজ আপ করুন এবং লিখুন যে এত সময় নিচ্ছে কেন, ঠিক আছে? এই করা ছাড়া আমার মনে হয় যে কোনো কিছু দেখছি না। আর যদি আপনি মনে করেন যে এমপির কাছে চিঠি লিখতে পারেন, তাহলে কুইক ডিসিশনে আসতে পারে। কাজে সিলেক্ট এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আপনার লোকাল যে এমপিকে চিঠি লিখলে তখন এমপি হোম অফিসে লিখবে যে আমার এই এলাকার এনে তো আপনার এই উনি অ্যাপ্লিকেশন করেছেন এবং অনেক সময় নিচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমার লোকাল এমপি। তো আমার লোকাল এমপির কাছে গেলে ওরা চিঠি লিখলে তাহলে কুইক ডিসিশন হবে, ঠিক আছে ভাইয়া? কিছু জানাই না তো আমার। আর একটা কমপ্লেন প্রসিজার আছে, সেটাও ইচ্ছে করলে আপনি ফলো করতে পারেন। থ্যাংক ইউ ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো শ্রী দর্শক, আমি রিফর্ম ইউকে মূলত এই ইউ ন্যাশনাল যারা ইউকেতে আছে তাদেরকে টার্গেট করে তারা তাদের পার্টির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যারিস্টার সাহেব, আপনারে অসংখ্য ধন্যবাদ। আমি স্কটল্যান্ড থেকে হইয়া আপনার কথাগুলো আমাদের কমিউনিটির জন্য মাইল ফলো হয়ে থাকবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। যত ব্যারিস্টার আমাদের কমিউনিটি, তার মাঝে আপনি অন্যতম। কি থ্যাংক ইউ, করা যাব না, আপনার ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার 3টা কোয়েশ্চন। জি বলুন। সাহেব, আমি এসাইলামে 16 বছর পরে পাইছি ফাইট করিয়া। 5 বছরের বিষাদি ব্যারিস্টার সাহেব, 5 বছর বাদে আমার একটা ইনডিফিনিট লিভ দিবনি, অ্যাক্টিভ রিভিউর পরে লাইফ ইন দ্য ইউকে কোনো ইংলিশ টেস্ট লাগবনি না, স্টেট ওয়ে ব্রিটিশ সিটিজেন করতে পারবো। সেকেন্ড প্রশ্ন হইল ব্যারিস্টার সাহেব, আমার ফ্যামিলি যদি আনি ইনকাম দেখাইয়া তাহলে ফ্যামিলির 2.5 বছর ভিসা দিবনি না, একবারে 5 ইয়ার্সের ভিসা বা উনি কথা ক্লেম করতে পারবানি? আর আমি প্রথম ইউনিভার্সাল ক্রেডিট জবলেস দেখাইছি না, এতে এই টাকাটা ইউনিভার্সাল ক্রেডিটের পয়সাটা আমি খরচ করতাম পারবো নি? মানে কেউ হইল অন্য অ্যাকাউন্টে গেলে অসুবিধা, একটু তার ডিটেইলস কাইন্ডলি যদি আমার 3টা কোয়েশ্চন হয়। তাহলে প্রথম লাস্ট ব্যারিস্টার সাহেব, যে রিফিউজি ইউনিয়ন ফ্যামিলি যেটা গভর্নমেন্টে যে হোল্ড করে রাখছে না, কিরকম এটা একটা আশু সমাধান দিবে না গভর্নমেন্টে দিলে ইনকাম? ধন্যবাদ। তো প্রথমে আসি যে আপনি 5 ইয়ার্সের লিভ টু রিমেন পেয়েছেন অ্যাজ এ রিফিউজি স্ট্যাটাস, দ্যাট মিনস আপনার যে প্রোটেকশন স্ট্যাটাস এটা গ্রান্টেড হয়েছে। আপনার 5 ইয়ার্স পরে যে হ্যাভিং কমপ্লিশন অফ 5 ইয়ার্স আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশনে কোনো ফিস লাগবে না, এটা অনলাইন অ্যাপ্লিকেশন। আর আপনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট কিংবা ইংলিশ নলেজ অফ ইংলিশ এইটা আপনার স্যাটিসফাই করার প্রয়োজন নাই, এটা আপনারা এক্সাম্পটেড। অতএব প্রথম কোশ্চেনের আমি মনে আনসার দিতে পেরেছি। সেকেন্ড যেটা হচ্ছে যে আপনার যে ফ্যামিলির ইউনিয়ন এখন তো হেল্ড হয়ে আছে গত সেপ্টেম্বর থেকে, তো যে কারণে আপনি আপনার স্পাউসকে আনতে পারবেন, কিন্তু এটা আন্ডার অ্যাপেন্ডিক্স FM, যেখানে আপনার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে এবং সেই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার 29,000 পার বছরে ইনকাম থাকতে হবে, অ্যাটলিস্ট 6 মাস আপনার এমপ্লয়মেন্টে থাকতে হবে। এছাড়াও আপনি সেলফ এমপ্লয়েড হতে পারেন, ডাইরেক্টর অফ এ কোম্পানি হিসাবেও কিন্তু আপনি আনতে পারবেন। তবে প্রত্যেকটা এমপ্লয়মেন্টের জন্য আলাদা ডকুমেন্ট, সেলফ এমপ্লয়েডের জন্য আলাদা ডকুমেন্ট এবং কোম্পানির ডাইরেক্টর হিসাবে আলাদা ডকুমেন্ট আপনাদের সাবমিট করতে হবে। তো যে কারণে সেটা আপনি আনতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এই যে ফ্যামিলির ইউনিয়ন বলতে কী বোঝায়? ফ্যামিলির ইউনিয়ন হচ্ছে আপনাদের মতো যারা 5 ইয়ার্স পেয়েছে তারা সাধারণত তাদের যে ফ্যামিলি আছে, স্পাউস এবং আন্ডারের চিলড্রেন, তাদেরকে স্পন্সর করে নিয়ে আসতে পারে ফ্যামিলির ইউনিয়ন পলিসির মাধ্যমে। ফ্যামিলির ইউনিয়ন পলিসি হচ্ছে কি, যেক্ষেত্রে আপনাদের যে স্পাউস কিংবা আন্ডারের চিলড্রেন তাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস লাগবে না এবং তারা হেলথ সারচার্জ এবং অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি ছাড়া অ্যাপ্লিকেশন করলে তারা ইউকেতে আসতে পারবে আপনার অ্যাজ এ ডিপেন্ডেন্ট অফ এ রিফিউজি। সেই যে ফ্যামিলির ইউনিয়ন পলিসি সেটা সেপ্টেম্বর থেকে এটা সাসপেন্ডেড হয়ে আছে, নতুন আর অ্যাপ্লিকেশন এটির আন্ডারে নিচ্ছে না। একমাত্র এখন যে অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে যে
29,000 যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস অন্যান্য যে রিকোয়ারমেন্টস আছে স্যাটিসফাই করতে পারলে তাহলে আপনি আপনার ওয়াইফকে এবং যদি আন্ডার চিলড্রেন থাকে তাদেরকে স্পন্সর করে আপনি নিয়ে আসতে পারবেন অ্যাজ এ স্পাউস অফ এ রিফিউজি স্ট্যাটাসে আছেন সেই হিসাবে। কিন্তু ফ্যামিলি ইউনিয়ন এখন সাসপেন্ডেড আছে, এটা নাই এবং আপনি এটা অ্যাডভান্টেজ নিতে পারবেন না। আমার মনে হয় যে আর ইউনিভার্সাল ক্রেডিটে থাকলে আপনার ইনকাম যে 29,000 সেটা তো আপনি শো করতে পারবেন না, কারণ হচ্ছে যে ইউনিভার্সাল ক্রেডিট মিনস টেস্টেড, দ্যাট মিনস আপনার ইনকামের উপরে এই ইউনিভার্সাল ক্রেডিটটা দেওয়া হয়। তো আপনি যদি 29,000 পাউন্ড ইনকাম থাকে সেক্ষেত্রে হয়তো বা আপনি আর ইউনিভার্সাল ক্রেডিট থেকে তেমন কিছুই পাবেন না। অবশ্যই আপনার ইনকাম ডিসক্লোজ করতে হবে তাদেরকে। তো আপনার ইনকাম দেখিয়ে আপনার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করে আপনার স্পাউস কিংবা চিহ্নে থাকলে তাদেরকে স্পন্সর করে নিয়ে আসতে পারবেন। এবং ভিসা কতদিন দেওয়া হবে? 2.5 ইয়ার্স। 2.5 ইয়ার্সে ভিসা দেওয়া হবে এবং পরবর্তীতে এসে এক্সটেনশন নিতে পারবে। আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন যে আমাদের অনুষ্ঠানটা ভালো এবং বিশেষ করে আমার কথা বলেছেন যে আমি কথাগুলো বলি আপনারা বুঝতে পারেন এবং আমি ডিটেলস বলি, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করি যে আমার যে নলেজ আছে কমিউনিটি যারা কোশ্চেন করতে চান কিংবা অনেকে লয়ারের কাছে যেতে পারেন না কিংবা দূরে থাকেন, তারা যে ফোনের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করলে অনুষ্ঠানে আমি সেগুলো ডিটেলস আপনাদেরকে সাহায্য করে থাকি। এখান থেকে যদি আপনাদের কোনো সাহায্য হয় সেজন্য আমি খুবই খুশি এ ব্যাপারে এবং আপনার অ্যাপ্রিসিয়েশনের জন্য আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি আপনাদের সঙ্গে আছি ব্যারিস্টার এম.কে হাসান। আমার রয়েছে দীর্ঘ 33 বছরের অভিজ্ঞতা। আমি প্রিন্সিপাল এম.কে হাসান সলিসিটার এবং এম.কে হাসান সলিসিটার এস্টাবলিশড হয়েছিল আজ থেকে 15 বছর আগে এবং এই প্র্যাকটিস আমি ইস্ট লন্ডন এরিয়ায় করে থাকি, নিউ রোডে হোয়াইট চ্যাপেলে। তো শুধু দর্শক আমি আপডেট দিচ্ছিলাম এবং কল নিচ্ছিলাম। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা কল করছেন এবং আমি চেষ্টা করছি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। তো আমি রিফর্ম ইউকের কথা বলছিলাম যে তারা বিভিন্ন রকমের পলিসি আনছে যেটা আমাদের এন্টি মাইগ্রান্ট এবং এন্টি এথনিক মাইনরিটিদেরকে টার্গেট করে করা হয়েছে। তো আমি যে আপডেটটা দিচ্ছিলাম যে এটা হচ্ছে যারা ইউ ন্যাশনাল আছে তাদেরকে টার্গেট করে তারা কিছু পলিসি করেছে। তাদের এই যে ইউকে রিফর্মের যে পার্টি আছে সেই পার্টি, তো সেখানে তারা এই যে ইউ ন্যাশনাল আছে তাদেরকে মূলত টার্গেট করেছে আমি বলেছি। তো এই যে টার্গেটের ভিতর তারা বলতে চাচ্ছে যে ওভারসিজ ন্যাশনাল যারা সোশ্যাল হাউজিং মূলত পেয়ে থাকেন কিংবা যারা আছেন তাদেরকে তাদের সোশ্যাল হাউজিংগুলো তারা নিয়ে নেবেন এবং তারা যে এটার উপরে তারা বলতে যাচ্ছে। এবং যদি ওভারসিজ যেসব স্টাফদেরকে জব দেওয়া হবে, ওভারসিজ ন্যাশনালদেরকে যে জব দেওয়া হবে তাদেরকে এক্সেসিভ ট্যাক্স দিতে হবে, সেইভাবে তারা তাদের পলিসিতে বলেছে। তো তারা বলতে চাচ্ছে যে মূলত জব এখানে যেটা আছে সেটা এটা মূলত এখানকার সিটিজেনদেরই এই জবটা বাইরের যারা তারা করলে পরে সেক্ষেত্রে তারা কিছু পলিসি তারা আনছে। তার ভিতরে প্রথমে হচ্ছে যে তারা ক্যাম্পেইন করতে চাচ্ছে যে নন ইউকে ন্যাশনাল হায়ারিং না করার জন্যে এবং যদি করে থাকে ইনক্লুডিং ইউ সিটিজেন, তো সেক্ষেত্রে তাদেরকে হায়ার ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন করতে হবে এবং সিগনিফিক্যান্ট অ্যানুয়াল ফি দিতে হবে এবং তাদের উড বি হায়ার ফর লোয়ার ওয়েজেস আর্নার্স। এইভাবে ওয়েলফেয়ার কার্ড তারা করতে পলিসির ব্যাপারে তারা বলছে যে ফরেন ন্যাশনাল তাদের অ্যাক্সেস টু দ্য ইউকে ওয়েলফেয়ার সিস্টেমের ভিতরে সেক্ষেত্রে তারা এই বেশ কিছু নতুন আইন আনবে, বিশেষ করে ইউনিভার্সাল ক্রেডিট আফটার 3 months নোটিশ পিরিয়ড এ মুভ দে আর্গু উইল সেভ বিলিয়ন্স। দ্য পার্টি উইল স্ট্যাপ অল ফরেন ন্যাশনাল অফ অ্যাক্সেস, মানে ফরেন ন্যাশনাল যারা থাকবে ইভেন যারা আইএলআর হোল্ডার তারা মূলত এই যে অ্যানুয়াল যে কী বলে ওয়েলফেয়ার সেটার ভিতরে তারা অ্যাক্সেস পাবে না এবং যারা আছে তাদেরকে 3 month নোট দিয়ে তাদেরকে
এবং বের করে দেওয়া হবে এবং তারা বিলিয়ন পাউন্ড সেভ করবে, এই কথা তারা বলতে যাচ্ছে। সোশ্যাল হাউজিং ইভিকশনের কথা বলতে যাচ্ছে। ফরেন ন্যাশনাল তাদেরকে ব্যান করা হবে লিভিং ইন সোশ্যাল হাউজিং এবং রিকোয়ার্ড টু ফাইন্ড প্রাইভেট অ্যাকোমোডেশন উইদিন 3 months অর ফেস পটেনশিয়াল ডিপোর্টেশন। তারা বলতে চাচ্ছে যে 3 মাসের নোটিশ দিয়ে তাদেরকে তাদের যে অ্যাকোমোডেশন আছে সোশ্যাল হাউজিং সেখান থেকে তাদেরকে ইভিক্ট করা হবে। আর এই রিফর্ম ইউকে তারা অ্যাকনোলেজ করছে যে ইউ সিটিজেন যারা হোল্ডিং ইউ সেটেলমেন্ট স্কিমের সেটেল স্ট্যাটাস ক্যান নট হ্যাভ দেয়ার ভিসাস স্ক্র্যাপড উইদাউট ব্রিচিং দ্য ব্রেক্সিট টুডে দ্য পার্টি প্ল্যান্স। তারা পার্টি প্ল্যান করছে যে যারা ইউ ন্যাশনাল আছে তারা একবারে এদেশে এসে গেলে 2020 আগে তাদের কিন্তু ভিসা স্ক্র্যাপ করা যাবে না, কন্টিনিউ তাদেরটা থাকবে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে এবং পরবর্তী তারা সেটেল পায়। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এইটার সেই যে এগ্রিমেন্ট ছিল সেটাকে তারা মূলত নেগোসিয়েশন করবে, রিনেগোসিয়েশন করবে উইথ দ্য অফ দ্য ইউকে ইউ ডিল এবং ইম্পোজ করবে নিউ এমপ্লয়মেন্ট অ্যান্ড বেনিফিট রেস্ট্রিকশন। তো এই ছিল মোটামুটি যে আপনার ইউ ন্যাশনালদের ব্যাপারে যে রিফর্ম ইউকে যে টার্গেট করেছে সেটার উপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এরপরে যে আপডেটটা দেব সেটা মূলত মেজর কিছু ওয়েলফেয়ার চেঞ্জেস এসেছে সেটার উপরে আমি আপডেট দেব। তো ওয়েলফেয়ার আপডেটের উপরে যে চেঞ্জটা মূলত আমি বলতে চাচ্ছি যে হেলথ অ্যাসেসমেন্ট পিআইপি, ইএসএ এবং ইউনিভার্সাল ক্রেডিট আছে এবং সেইগুলো অটোমেটিক মূলত অডিও রেকর্ডিং হবে। তার মানে যারা পিআইপি কিংবা ইএসএ কিংবা ইউনিভার্সাল ক্রেডিটের যে অ্যাসেসমেন্ট হবে ফেস টু ফেস অ্যাসেসমেন্ট সেগুলো মূলত রেকর্ডিং হবে সেটা বলতে চাচ্ছে এবং ডিডাব্লিউপির এক্সপ্যানশন করতে চাচ্ছে, তার ভিতরে সাপোর্ট কনভারসেশন এবং অ্যাডিশনাল LCWRA যেটা আছে সেটার এলিমেন্টস যেসব নিউ ইউনিভার্সাল ক্রেডিট এলিমেন্টস থাকবে সেক্ষেত্রে তারা রিডিউস পাবে নতুনদের জন্য, আর পুরনো যারা আছে সেটা মূলত থাকবে। আর পার্সু করবে ড্রাইভিং ব্যান্স করা হবে যদি যারা কোনো যে আছে কি এর নাম যদি বেনিফিট ঋণ যদি ডেপ্টে যদি কেউ থেকে থাকে সেই ক্ষেত্রে তাদেরকে আপনার ড্রাইভিং ব্যান করে দেওয়া হবে। তো হেলথ অ্যাসেসমেন্টের বলা ব্যাপারে একটু ডিটেলস আমি দিয়ে দিই। সেটা হচ্ছে যে যারা ফেস টু ফেস টেলিফোন অ্যাসেসমেন্ট মূলত করবে তাদেরকে অটোমেটিক্যালি অডিও রেকর্ডেড করা হবে যখন তাদের অ্যাসেসমেন্ট নেওয়া হবে। তো এটা একটা মেজর পরিবর্তন যেটা আমি বলেছি যে আপনাদের ইসের ক্ষেত্রে কী হলো নাম পিআইপির ফেস টু ফেস অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। আর ইউনিভার্সাল ক্রেডিট কার্ডের কথা যেটা বলা হয়েছে যে হেলথ এলিমেন্ট যেটা আছে ফর মেনি নিউ ক্লেমেন্টস যারা তাদেরকে মূলত £217.26 পার মান্থ দেওয়া হবে, যেটা আগে দেওয়া হতো £429.80 অ্যান্ড ইট ইজ ফ্রোজেন ফর 4 years এবং এটা 4 years ফ্রোজেন থাকবে। তার মানে এই আপনার হেলথ এলিমেন্ট যেটা the health element for many new claimant is now £217.26 per month. এটা এখন রিডিউস করা হচ্ছে যেটা আগে £426.29 ছিল। এক্সপ্যান্ডেড সাপোর্ট ভলেন্টারি আওয়ার লং যে সাপোর্ট কনভারসেশন। ও কল আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। Walaikum salam. I'm watching the program. Can I discuss about something? You want to ask question, sister? Yeah. Yeah. What is? Who am I speaking? Who am I speaking to? You want to ask question? What is your question? You want to speak in English or Bengali? You can speak in Bengali if you wish. Yeah, thank you. I'm Bengali. So, what is your question, sister? Okay. My question is, I'm a skilled worker in visa, but my visa will run out. I will expire this Wednesday.
তো এখন আমি চাইছিলাম আরেকটা কোর্স ম্যানেজ করতে পারছি না, কোর্স ম্যানেজ করতাম, এখন আমার ভিসা এক্সপায়ার হয়ে যেত। তো আমি এখন খুব বুঝলাম না কোনটা ভিসা এক্সটেন্ড করার লাগি, পিউই বা করা ঠিক হইব না এফএলআর করা ঠিক হইব, ওটা জানতাম চাইছিলাম। আপা আরেকবার বলবেন, আপনার কোশ্চেনটা আমি ক্যাচ করতে পারি নাই। ও আমার ভিসা এক্সপায়ার হয়ে যাব ওয়েডনেসডে, আমি আরেকটা কোর্স ম্যানেজ করতাম পারছি না। আমি চাইছিলাম ভিসা এক্সচেঞ্জ করতাম, এখন কো আমার লাগি পিউই বা করা ঠিক হইব না এফএলআর করা ঠিক হইব, যদি একটা চাকরি কইতা। আপনি কি ভিসায় আছেন আপা? জি আমি স্কিল ওয়ার্কার ভিসা। আপনি স্কিল ওয়ার্কার ভিসায় আছেন, আপনি বলছেন যে আপনি ভিসা এক্সটেনশন করতে চান। জি তো আপনার কবে শেষ হচ্ছে আপনার ভিসা? ওয়েডনেসডে। তো আপনার কি নতুন কস পেয়েছেন এমপ্লয়ারের কাছ থেকে? জি কস পেয়েছেন? কস? জি না কোর্স পাই নাই। তো এখন যদি আপনি কস না পান, দুইটা অপশন আছে, আপনি কি কস পাবেন খুব শীঘ্রই? জি আশা আছে 1-2 মাসের মধ্যে পাবো। ওকে, আপনার কোশ্চেনটা যেটা আমি বুঝলাম, আপনি স্কিল ওয়ার্কার ভিসায় আছেন, আপনার যে কস অনুযায়ী আপনার যে ভিসা ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি এখনো কস পান নাই, কিন্তু আপনার ভিসা খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনার করণীয় কি? এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে যদি আপনি মনে করেন যে আপনি কস পাবেন ওখান থেকে, তাহলে আপনি কস ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এক্সটেনশনের। সেক্ষেত্রে ওখানে বলে দেবেন আপনি কভার লেটারে এবং অ্যাপ্লিকেশনের ভিতরে যে আপনি কসের জন্য অপেক্ষা করছেন, অথবা ওইখানে স্পন্সর লাইসেন্সের যে রেফারেন্স আছে সেই রেফারেন্স দিয়ে দেবেন, কস যেহেতু আপনার নাই, দিয়ে আপনি লিভ টু রিমেন ইন অ্যাজ এ স্কিল ওয়ার্কার এক্সটেনশন অ্যাপ্লিকেশন আপনি করবেন। ঠিক আছে শুধু দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরে কস আসলে আপনি কস তাদেরকে পাঠিয়ে দিলে কিংবা নাম্বার পাঠিয়ে দিলে আপনার ওইটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। শুধু আমি আপনাদের সঙ্গে আছি ব্যারিস্টার MQ হাসান। শুধু দর্শক, আমি প্রথমে কিছু কল নিয়েছি এবং মাঝে মধ্যে আপডেট দিয়েছি। তার ভিতরে ইউকে রিফর্ম একটি পার্টি আছে যারা এন্টি মাইগ্রান্ট এবং এন্টি এথনিক মাইনরিটি, এবং তারা কিছু পলিসির কথা বলেছে। কল আছে? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি লিভ টু রিমেইনে আছি, জি, বুঝতে পারছেন? লিভ টু রিমেনে আছেন, জি। হ্যাঁ, আমি গত সপ্তাহ দেশ থেকে আসছি, ওইখানে তো অ্যারাইভেল সিট পারে না। জি, আমি ওই দেশে আসার পর অ্যারাইভেল সিট মানে নাই। আপনি যখন আসছেন কি ই ভিসা কাজ করে নাই না কাজ করেছে? জি সিল মারে নাই? সিল? জি সিল মানে নাই। ওকে, না এখন আপনি জানতে চাচ্ছেন কি? জি জি আমি জানতে চাচ্ছি মানে ওইটা কি ঠিক আছে না? কোনো অসুবিধা নেই, ওরা যদি সিল না মারে এটা আপনার দায়িত্ব না, এটা তাদের দায়িত্ব ছিল যে সিলটা মারার। তারা যেহেতু মারে নাই, এর কনসিকুয়েন্স হিসাবে আপনার কোনো ক্ষতি হবে না, ওকে। আপনি যাতায়াত করতে পারবেন। আপনার তো ই ভিসা আছেই, এবং সবসময় খেয়াল রাখবেন আপনার আপডেটেড পাসপোর্টটা আপনারা আপনাদের ই ভিসায় আপডেটেড করে রাখবেন। না আমার পাসপোর্ট নিয়েছে, নেওয়ার পরে স্ক্যান করছে, তাতে আমার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে। আপনি যদি চেঞ্জ করে থাকেন, এবং সেটা তো নিশ্চয়ই আপনি কি বলে আপনার ই ভিসায় আপনি আপডেট করেছেন, অতএব কোনো অসুবিধা হয় নাই। যদি ভবিষ্যতে কখনও আপনি যদি আপনার পাসপোর্ট নতুন নেন, সবসময় এটা আপডেটেড রাখবেন, এবং মাঝে মধ্যেই আপনারা ই ভিসায় ঢুকবেন, ঢুকে মোটামুটি আপনাদের এটা প্র্যাকটিস রাখবেন যাতে ই ভিসাটা ঠিকমতো জং ধরে না যায়। ওরা বলে যে যাওয়ার আগে অবশ্যই আপনারা এর ভিতরে ঢুকবেন, এক্সচেঞ্জ নেবেন, নিয়ে আপনারা। আমি বলি আমার তো বাংলাদেশের ডিজিটাল পাসপোর্ট যে ই পাসপোর্ট ওইটা আছে, আর ওই দেশে আসার পরে আমার পাসপোর্ট নিয়েছে, চেক করে আমাদের পাসপোর্টের কাম করছে, আর এরপরে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, আর পাসপোর্টে কোনো অ্যারাইভেল সিল মানে নাই।
কোনো অসুবিধা নেই, সিল না মারলে কোনো অসুবিধা নেই, আপনি এ নিয়ে কোনো রকম চিন্তা করেন না, আপনি যাতায়াত করতে পারবেন ভাইয়া, বুঝাতে পারছি? হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ওকে দাদা। থ্যাংক ইউ ফর ইউর কল। নেক্সট কলার, যদি কলার থাকে। হ্যালো, কলার কি কেউ আছেন? তো আমি আপডেটে চলে যাচ্ছি। তো হ্যাঁ হ্যাঁ, কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটু কোয়েকশন ছিল। জি বলুন। জি ভাই, ওদের আর্টিকেল 8 জন্য তারা একটু সংশোধন করতে চাচ্ছে, এটা করলে কি আমাদের কি কোনো অসুবিধা হয়? এটা কি আগে যেন হিউম্যান রাইটের রাউন্ডে ভিসা মিলতো 20 ইয়ার্স বা 10 রাইটে, এটা কি কোনো প্রভাব পড়বে আর্টিকেল 8 যেটাকে কন্ট্রোল করতে চাচ্ছে তারা নতুন বিলে? আপনি আর্টিকেল 8-এ? জি, শাবানা মাহমুদের আর্টিকেল 8 যেন নতুন ভাবে তারা সংশোধন করতে চাচ্ছে, এটা কি Okay, আমাদের okay. হিউম্যান রাইটে? ও গুড গুড গুড, আপনি তো দেখছি অসুবিধা হবে একটু বলতে। হ্যাঁ, আর্টিকেল 8-এর উপরে যে পরিবর্তনটা তারা আনছে সেটা হচ্ছে যে ডিপোর্টেশনের ক্ষেত্রে যারা ফরেন ন্যাশনাল আছে তারা যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকে, যেটা যেমন ধরেন কোনো ক্রিমিনাল অফেন্স, ধরেন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার কিন্তু এখানে সে সেটেলমেন্টে আছে, ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে আছে, তারা যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকে এবং সেই ক্রিমিনাল অফেন্সটা যদি আপনার কনভিকশনে তার 12 মান্থের যদি কনভিকশন হয়, প্রিজন সেন্টেন্স হয়, সেক্ষেত্রে তাদেরকে অটোমেটিক ডিপোর্টেশন অর্ডার দেয়া হবে। ডিপোর্টেশন অর্ডার মানে হচ্ছে যে তার যে আইলার আছে এটা কেড়ে নিয়ে তাকে ইউকে থেকে বের করে দেওয়া হবে, কারণ হচ্ছে যে সে এখানে ক্রিমিনাল অফেন্স করে 12 মান্থ অ্যান্ড মোর তার কনভিকশন বা প্রিজন সেন্টেন্স হয়েছে। যখন সে প্রিজন সেন্টারে যাবে এবং তার যখন কনভিকশন একেবারে শেষের দিকে চলে আসবে তখন তার এই ডিপোর্টেশন অর্ডারটা দেয়া হবে। তা এখন ডিপোর্টেশন অর্ডারটা সাধারণত চ্যালেঞ্জ করা হয়ে থাকে এই যাদের আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অনুযায়ী রাইট টু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ আছে তাদের। তো সেই ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে যদি তাদের রাইট টু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ স্ট্রং এনাফ হয়, সেই ক্ষেত্রে যে তারা এই ডিপোর্টেশনটা ক্যান্সেল করতে পারবে কিংবা সেটা তারা অ্যাপিলটা উইন করতে পারবে। এখন নতুন যে আইনটা করা হচ্ছে যে এই ডিপোর্টেশন কেসের ক্ষেত্রে যে এই আর্টিকেল 8-এর যে রাইট টু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ আন্ডার ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইট অনুযায়ী এটার ডেফিনেশন চেঞ্জ করা হচ্ছে, সেই ডেফিনেশন আরও ন্যারো করে নিয়ে আসছে, তার মানে এটাকে আরও ছোট করে নিয়ে আসা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে এই আর্টিকেল 8 কিংবা এই রাইট টু প্রাইভেট লাইফটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন তাদের প্রতি অ্যাপ্লিকেবল হবে যে একমাত্র তাদের স্পাউস এবং আন্ডারের চিলড্রেনদের ক্ষেত্রে, অতএব এক্সটেন্ডেড ফ্যামিলি লাইফ মেম্বারদের ক্ষেত্রে এটা আর কার্যকরী হবে না। এইটাই মূলত চেঞ্জ আসছে। এইটাই জানি আমাদের মতন যারা 7 বছর ওয়েট করতেছে বাচ্চারা, এদের তো কোনো এফেক্ট করবে না। 7 ইয়ার রুলসে কোনো পরিবর্তন আসে নাই, 20 ইয়ার্স রুলসে কোনো পরিবর্তন আসে নাই, এগুলো যেভাবে আছে। তবে ওখানে বলা হয়েছে যে যদি স্পেশাল কম্পেলিং কম্পেশনাল সার্কামস্টেন্স থাকে তখন যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার যেটা প্যারেন্টস কিংবা আদার যারা, সেগুলো এখানে তারা আনতে পারবে, কিন্তু স্পাউস এবং আপনার ইয়ের ক্ষেত্রেই শুধু রাখা হয়েছে, আপনার আন্ডারের চিলড্রেন আর প্যারেন্টসের মানে 7 ইয়ার্স 20 ইয়ার্সের ক্ষেত্রে এগুলো যা আছে এগুলো একই আইন আছে, এগুলো নিয়ে আপনি কোনো চিন্তার বিষয় নাই। এই যে চেঞ্জটা এটা এই 7 ইয়ার্স রুলস কিংবা 20 ইয়ার্স রুলসে কোনো রকমের এফেক্ট করে নাই। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। খুব চমৎকার একটা কোশ্চেন করেছিলেন এই ভাই, এটা খুবই দরকারি কোশ্চেন ছিল এবং আমি এটা আনসার দিয়েছি এবং উনি খুবই সচেতন মানুষ, সেই কারণে কিন্তু উনি জিনিসটা জানেন যে আর্টিকেল 8-এর উপরে পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনে মূলত অন্যান্য যেসব 20 ইয়ার্স কিংবা 7 ইয়ার্স সেগুলোর কোনো পরিবর্তন আসছে কিনা। আমি আপনাদের সঙ্গে আছি ব্যারিস্টার MQ হাসান। আমি প্রথম থেকে কল নিয়েছি এবং আপনাদেরকে আপডেট দিয়েছি, যদি কল থেকে কল নেব আর ফাঁকে ফাঁকে আমি আপডেট দেবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কলার আছেন? তো আমি যে এটা আপডেট দিতে চাচ্ছিলাম PIP এবং ইউনিভার্সাল ক্রেডিটের উপরে, সেটা হচ্ছে যে
হেলথ যে অ্যাসেসমেন্টগুলো হয়ে থাকে বিশেষ করে পিআইপি কিংবা এই ইএসএর উপরে কিংবা ইউনিভার্সাল ক্রেডিটের উপরে, সেই ক্ষেত্রে যে এখন যে ইন্টারভিউগুলো হবে কিংবা যে অ্যাসেসমেন্টগুলো হবে এটা অটোমেটিক্যালি। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, হ্যাঁ জি, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পান? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, জি বলুন। বলছি ভাই, আমার 25 সালের ফেব্রুয়ারি মাসে আমার এই 2.5 বছরের ভিসা ছিল, তারপরে আবার হলো রিনিউ করতে দেওয়া হয়েছে। আজ 1 বছর 4 মাস হয়ে গেল, আমার এখনো কোনো আপডেট আসেনি। কি করবো বলেন তো? এখন আপনি যেটা করতে পারেন যে 1.5 বছর হয়ে গেছে, অতএব এটা ঠিক আছে, ওদের 1 থেকে 1.5 বছর এই এফএলআর এফপির যে কমপ্লেক্স কেসগুলো এটাগুলো সময় নিয়ে থাকে। এখন আপনার 2টা করণীয় আছে, 3টে করণীয় আছে। একটা হচ্ছে ওদেরকে আপনি চিঠি লিখতে পারেন শেফিল্ডে যে এটার উপর ডিসিশন দেওয়ার জন্য। সেকেন্ড যেটা করতে পারেন, একটা কমপ্লেন প্রসিজার আছে, আপনার সলিসিটারকে বললে ওরা কমপ্লেন করতে পারবে, এটা অনলাইনে করতে হয়। থার্ড যেটা হচ্ছে আপনার এমপি যে আছে, সেই এমপির কাছে আপনি যোগাযোগ করলে তখন এমপি আপনার পক্ষ হয়ে হোম অফিসকে লিখবে, তখন ওরা তাড়াতাড়ি ডিসিশন দিতে পারবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার লাইনটা কেটে গেছে, তারপরে আমি আবার এটা রিপিট করছি এবং ফেসবুকে আপনি দেখে নিতে পারবেন। এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং ইউটিউবে, এবং আপনারা যারা প্রশ্ন করেছেন তারা কিন্তু আবার এটা দেখতে পারবেন ফেসবুকে এবং আপনাদের উত্তরগুলো জানতে পারবেন। তো আপনার কোশ্চেনটা হচ্ছে যে আপনার 1.5 বছর হয়ে গেল, আপনি এক্সটেনশন অ্যাপ্লিকেশন করেছেন আন্ডার এফএলআর এফপি এবং এটা এখনও পেন্ডিং আছে। আপনি এ ব্যাপারে ভেরি কনসার্ন এবং সময় লাগছে বলে, তো আপনার অপশন হচ্ছে যে আপনি তাদেরকে চেঞ্জ আপ লেটার লেখেন হোম অফিসকে। সেকেন্ড যেটা হচ্ছে তাদেরকে আপনি কমপ্লেন করতে পারেন তাদের বিরুদ্ধে, যেটা বেশি সময় নিচ্ছে। থার্ড হচ্ছে এমপির কাছে যেতে পারেন, এমপি আপনার পক্ষে রিপ্রেজেন্টেশন দিলে সেটা অনেক সময় পজিটিভ হয় এবং দ্রুত ডিসিশন পাওয়া যায়। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে আপডেটটা দিচ্ছিলাম সেই আপডেটটা হচ্ছে হেলথ অ্যাসেসমেন্ট রেকর্ডিংয়ের ব্যাপারে বলেছিলাম, এবং ইউনিভার্সাল ক্রেডিট কার্ড হচ্ছে দ্য হেলথ এলিমেন্ট, যেটা এখন কমে গেছে, এবং এক্সপ্যান্ডেড সাপোর্ট যেটা ভলেন্টারি আওয়ার লং সাপোর্ট কনভারসেশন, সেক্ষেত্রে 33 জব সেন্টারকে ন্যাশন ওয়াইড মূলত এটা করা হয়েছে। এটা একটা গেল। আর হচ্ছে পার্সোনাল এমপ্লয়মেন্ট হেল্প কিংবা ডিজেবল লোকদের জন্য এটা করা হচ্ছে। আর বেনিফিট ডেপ্ট এনফোর্সমেন্টের ব্যাপারে বলা হয়েছে যে যদি কেউ বেনিফিট ডেপ্ট থাকে এবং সেগুলো রিপেমেন্ট না করে থাকে, তাদের ড্রাইভিং লাইসেন্স ব্যানের জন্য ডিডাব্লিউপি চাইতে পারে এবং তাদের ড্রাইভিং লাইসেন্স ব্যান হতে পারে। আর পিআইপি রিভিউর ব্যাপারে যেটা বলা হয়েছে যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট যারা এই রিভিউগুলো আন্ডার হয়ে যাচ্ছে এবং এই রিপোর্টগুলো এই অটোমে মূলত তারা দিবে, যে গভর্নমেন্ট কমিশন রিভিউ অফ পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট কোয়ালিফায়ার্স ইজ আন্ডার ওয়ে। যারা কোয়ালিফায়ার্স তাদের উপরে তারা আপনার এটা রিভিউ করতে যাচ্ছে, সেটা এখন চলছে, যেটা অটোমে জানা যাবে। তো এই ছিল বেনিফিটের উপরে আপডেটগুলো। এখন আমি আরেকটা আপডেট দেব, এটা আপনার 9th of জুলাইতে মূলত এই আপডেটটা এসেছে যে নিউ স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, এটা অ্যামেন্ড করা হচ্ছে। গ্র্যাজুয়েট রুটে আছে তাদের উপরে, অ্যাপেন্ডিক্স FM এর উপরে এবং পার্ট 8 ফ্যামিলি প্রভিশনের উপরে। এটা 39 পেজেস অফ এই স্টেটমেন্ট, নিউ স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, এবং 10 পেজেস আপনার এক্সপ্লেনেটরি মেমোরেন্ডাম আছে। তো সেখানে মূলত এই কিছু ইমিগ্রেশন রুট এবং প্রভিশনের উপরে মূলত চেঞ্জ আনা হচ্ছে। তো সেই চেঞ্জগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো অ্যাকর্ডিং টু দ্য এক্সপ্লেনেটরি মেমোরেন্ডাম দ্য মেন চেঞ্জেস যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাপেন্ডিক্স গ্র্যাজুয়েট, যে অ্যাপেন্ডিক্স গ্র্যাজুয়েট যেটা অ্যালাউ করে থাকে। আমরা জানি যে যারা ইউকেতে আসে গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন করার পরে তারা মূলত গ্র্যাজুয়েট ভিসা যায়, যেটাকে আমরা ফর্মালি বলা হতো PSW।
তো গ্র্যাজুয়েট ভিসা যাওয়ার পরে যদি কোনো কাপল, আমরা জানি যে গ্র্যাজুয়েট ভিসা চলাকালীন সময়ে কিন্তু ডিপেন্ডেন্ট আনা কিংবা ডিপেন্ডেন্ট সুইচ করতে পারে না। তো সেই ক্ষেত্রে যে বাচ্চাগুলো জন্ম নেয় যারা এই গ্র্যাজুয়েট ভিসায় আছে, তাদের ক্ষেত্রে মূলত একটি নতুন আইন আনা হয়েছে, পজিটিভ আইন। সেটা হচ্ছে রুলসটা চেঞ্জ করা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে যেসব চাইল্ড ইউকেতে জন্মগ্রহণ করবে, এই প্যারেন্টসদের যে গ্র্যাজুয়েট রুট আছে, সেই ক্ষেত্রে যে সেই ডিপেন্ডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ এ ডিপেন্ডেন্ট, এবং তাদেরকে পারমিশন গ্রান্টেড করা হবে ইন লাইন উইথ দ্য প্যারেন্ট অনুযায়ী তাদেরকে গ্রান্টেড করা হবে। তো এটি একটা পজিটিভ দিক, কারণ যারা গ্র্যাজুয়েট ভিসায় আছে সেই গ্র্যাজুয়েট ভিসা থাকাকালীন সময়ে যেহেতু ডিপেন্ডেন্টদেরকে ইনক্লুড করা যায় না, এইভাবে কিন্তু সেই রুলসের অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে যে বাচ্চা জন্ম নিলে সেই বাচ্চারা তারা ওই বাবা মার যারা গ্র্যাজুয়েট ভিসা আছে তাদের ডিপেন্ডেন্ট হিসাবে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে তাদেরকে পারমিশন দেওয়া হবে, এবং তাদের ভিসাটা ইন লাইন উইথ দেয়ার প্যারেন্টসের যদি 1.5 বছর ভিসা থাকে তাদেরকে 1.5 বছর দেওয়া হবে, প্যারেন্টসের যদি 1 বছর ভিসা থাকে 1 বছর দেওয়া হবে, 2 বছর ভিসা থাকলে 2 বছর দেওয়া হবে। ডিপ্লোম্যাটিক ভিসা অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে একটা চেঞ্জ যেটা আমি বলেছি, এটা হচ্ছে নিউ স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল, যেটা আমি বলছি, যেটা 9th of জুলাইতে মূলত এটা পাবলিশড হয়েছে। তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে, এবং এই যে আমি যে চেঞ্জেসগুলো বলছি এগুলো কিন্তু ইমপ্লিকেশন হবে 30th of July 2026 এবং 3rd of August 2026-এ। তো ডিপ্লোম্যাটিক ভিসা অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে একটা চেঞ্জের কথা বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে যারা ইন্ডিয়ান ডিপ্লোম্যাট পাসপোর্ট হোল্ডার তাদেরকে মূলত ভিজিট ভিসা দেয়া হবে। ডিপ্লোম্যাটিক ভিসা অ্যারেঞ্জমেন্ট ভিজিটর ভিসা এবং ভিসা অ্যারেঞ্জমেন্ট এক্সটেন্ডস দ্য diplomatic visa arrangement visitor visa to eligible Indian diplomatic passport holders. Part 8 children provisions. Part 8 children provision. এটার যেটা বলা হয়েছে যে কোনো চিলড্রেন যদি তাদের রিলেটিভের সঙ্গে জয়েন করতে পারে যারা ইউকেতে আছে, সেক্ষেত্রে তারা করতে পারবে, এবং সেই ক্ষেত্রে যে নতুন একটি যে চেঞ্জ সেটা আন্ডার অ্যাপেন্ডিক্স চাইল্ড রিলেটিভে মূলত অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আর অ্যাপেন্ডিক্স FM পার্টনার লিভের কথা, একটা চেঞ্জের কথা বলা হয়েছে যে যারা টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাসে আছে তাদের যে পার্টনার, সেই পার্টনাররা কিন্তু পারমিশন পাবে ইন লাইন উইথ দ্য রিমেনিং পারমিশন অফ দ্য প্রোটেকশন স্পন্সর। তার মানে যারা রিফিউজি স্ট্যাটাসে আছে কিংবা প্রোটেকশন স্ট্যাটাসে আছে, প্রোটেকশন স্ট্যাটাসের ভিতরে রিফিউজি কিংবা যারা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনের ভিতরে থাকে, তাদের পার্টনারদেরকে যদি আপনার পারমিশন দেওয়া হয় এইখানে থাকার ব্যাপারে, সেইটা মূলত ইন লাইন উইথ দ্য যে প্রোটেকশন স্পন্সর আছে তার ভিসার সমান পরিমাণ দেওয়া হবে। আর সুইটেবিলিটি রিকোয়ারমেন্টস যেটা, সেক্ষেত্রে ইনশিওর করা হচ্ছে এলিজিবল application under the exception for overstayers are not refused solely because the applicant is on immigration bail. Ensure eligible applications under the exception for overstayers are not refused solely because of the applicant is on immigration. Immigration bail যদি কেউ থাকে, সেই ক্ষেত্রে যে তাদের যে অ্যাপ্লিকেশন সেগুলো সোললি রিফিউজ হতে পারবে না, এবং সেক্ষেত্রে এলিজিবল অ্যাপ্লিকেশন আন্ডার দ্য এক্সেপশন ফর ওভারস্টেয়ার্স আর নট রিফিউজ সোললি বিকজ দ্য অ্যাপ্লিকেন্ট ইজ অন ইমিগ্রেশন বেল। আর ইউ সেটেলমেন্ট স্কিমের উপরে একটা পরিবর্তন কথা বলা হয়েছে যে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক রিকোয়ারমেন্ট ফর ইউএস ট্রাভেল পারমিট, এটা রিমুভ করা হবে। যারা ইউ সেটেলমেন্টের আছে তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক ট্রাভেল পারমিট, ইউ সেটেলমেন্ট স্কিমের ট্রাভেল পারমিট আছে সেটা মূলত করা হবে, এবং ক্ল্যারিফাই করা হচ্ছে দ্য ডেডলাইন পজিশন ফর সার্টেন ফ্যামিলি মেম্বার্স অফ কোয়ালিফাইং ব্রিটিশ সিটিজেন। কেয়ার রিকোয়ারমেন্ট অ্যাপ্লাইজ দ্য অ্যাপেন্ডিক্স children care requirement to the appendix FM
চাইল্ডহুড কেয়ার রিকোয়ারমেন্ট অ্যাপ্লাই করে থাকে সাধারণত অ্যাপেন্ডিক্স চিলড্রেন কেয়ার যে রিকোয়ারমেন্ট আছে টু দ্য অ্যাপেন্ডিক্স চাইল্ড কেয়ার রুটে। আর হচ্ছে আর্ম ফোর্সেস প্রভিশনের উপরে একটা চেঞ্জ আছে যে তাদেরকে অ্যালাউ করা হবে তাদের সার্টেন চিলড্রেন অফ সার্ভিং পার্সোনাল এক্সাম্পড ফ্রম ইমিগ্রেশন কন্ট্রোল টু বি গ্রান্টেড পারমিশন আন্ডার দ্য রুলস। তো এই আর কি যে নতুন চেঞ্জের ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ধন্যবাদ। এরপরে যে আপডেটটা আমরা আপনাদেরকে দেব সেটা হচ্ছে যে রাইট টু ওয়ার্ক এবং রাইট টু রেন্ট যে মেজার্স আছে এটির উপরে নতুন আইন আনা হয়েছে। সেই আইনটার ব্যাপারে আমি এখন বলবো, কারণ আমরা জানি যে কেউ যদি কোনো এমপ্লয়ার যদি কাউকে এমপ্লয়েড করতে চায় তাদের কিন্তু রাইট টু ওয়ার্ক আছে কিনা এটা কিন্তু চেক করতে হয়। ঠিক একইভাবে কোনো ল্যান্ডলর্ড যদি কোনো টেনেন্টকে যদি তাদের দিতে হয়, কী বলে ওর নাম, রেন্ট দিতে হয়, তাহলে কিন্তু তাদেরকে চেকিং করতে হবে। এবং এটার উপরে যে নতুন আইন এসেছে এটা অ্যাপ্লিকেবল হবে ইফেক্টিভ হবে ফ্রম অক্টোবর 2026 থেকে। এক্সিস্টিং রিকোয়ারমেন্টস এক্সটেন্ডেড টু কভার কোম্পানিজ দ্যাট এনগেজ কন্ট্রাক্টেড অ্যান্ড সাবকন্ট্রাক্টেড ওয়ার্কস। তো এক্সিস্টিং রিকোয়ারমেন্টস এক্সটেন্ডেড মানে যেটা রুলস অলরেডি আছে, যে আইনটি যেটা আছে সেটা তো এক্সটেন্ডেড করা হবে, যেখানে কন্ট্রাক্টেড যে সব এমপ্লয়মেন্ট থাকবে কিংবা সাবকন্ট্রাক্টেড যে ওয়ার্কার্স থাকবে তাদের উপরে। তা গভর্নমেন্ট তারা এটা 30th of June এটা অ্যানাউন্স করেছে যে রাইট টু ওয়ার্ক এবং রাইট টু রেন্ট স্কিমের উপরে চেঞ্জ আসছে। এবং এই যে নিউ রেগুলেশন এবং যে আপডেটেড স্ট্যাটুটরি কোডস অফ প্র্যাকটিস যেটা এম করা হয়েছে যে এই যে কমপ্লায়েন্স যে চেকস থাকবে বাই এমপ্লয়ার্স এবং ল্যান্ডলর্ডস, সেক্ষেত্রে দ্য মেজার্স ইমপ্লিমেন্ট প্রভিশনস contained in the Border Security, Asylum and Immigration Act 2025 and are scheduled to come into force in October 2026 থেকে। এই যে রিটেন পার্লামেন্ট, এটা রিটেন স্টেটমেন্টে পার্লামেন্টে মূলত পেশ করা হয়েছে বাই দ্য মিনিস্টার ফর বর্ডার সিকিউরিটি অ্যান্ড অ্যাসাইলাম অ্যালেক্স নরিসের মাধ্যমে। উনি বলছেন যে এই রিফর্মটা করা হচ্ছে মূলত ইল্লিগাল ওয়ার্কার যারা আছে তাদেরকে ইল্লিগাল ওয়ার্কিংটাকে অ্যাড্রেস করার জন্যে, এবং এক্সটেন্ডিং করা হচ্ছে এক্সিস্টিং যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে কভার করার জন্য কোম্পানিগুলোকে, বিশেষ করে যারা এনগেজ আছে কন্ট্রাক্টেড যেসব ওয়ার্কার আছে এবং সাব কন্ট্রাক্টেড ওয়ার্কার আছে তাদের ব্যাপারে মূলত এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। সেক্ষেত্রে বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2025 যেটা মূলত মেড লাস্ট উইক, যেটা এবং সেক্ষেত্রে 48 অফ দ্য বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2025 ফ্রম 1st October 2026, Section 48 amends the Immigration, Asylum and Nationality Act 2026, extending the application of the illegal working provision to cover arrangement beyond contracts of employment and border liability for civil penalty ক্ষেত্রে। তো এইখানে যেটা বলা হচ্ছে যে এই অ্যানাউন্সমেন্ট এটা করা হচ্ছে এবং এটা আপডেট করা হচ্ছে যে ডিজিটাল আইডেন্টিটি ভেরিফিকেশন করার ব্যাপারে। তার মানে যেসব অর্গানাইজেশন তারা যদি কোনো নতুন স্টাফ ওয়ার্কার নিতে চায়, বিশেষ করে যারা কন্ট্রাক্টেড এবং সাব কন্ট্রাক্টেড, সেই ক্ষেত্রে তাদেরকে এই ডিজিটাল আইডেন্টিফাই ভেরিফিকেশন করতে হবে এবং ডিজিটাল রাইট টু ওয়ার্ক অর রাইট টু রেন্ট চেক তাদেরকে করতে হবে। এবং সেটা করতে হবে কীভাবে? তাদেরকে গভর্নমেন্টের যে রেজিস্টার্ড ডিজিটাল ভেরিফিকেশন সার্ভিস আছে যেটা প্রোভাইড করে থাকে সেটার মাধ্যমে। তার মানে যারা যেসব অর্গানাইজেশন কন্ট্রাক্টেড কিংবা সাব কন্ট্রাক্টেড যে আপনার যেসব ওয়ার্কার থাকবে তাদের ব্যাপারে বলা হয়েছে যে ডিজিটাল আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে এবং রিকোয়ারিং অর্গানাইজেশনের তাদের প্রয়োজন রয়ে গেছে ডিজিটাল রাইট টু ওয়ার্ক ও রাইট টু রেন্ট চেক ইউজ করার জন্য গভর্নমেন্ট রেজিস্টার্ড ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে আর কি।
এইটাই আর একটা চেঞ্জের কথা বলা হয়েছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি আলোচনা করব, যে যারা স্কিল ওয়ার্কারে আছেন তারা 5 ইয়ার্স কমপ্লিট করার পরে তারা কিন্তু আপনার আইলার জন্য এলিজিবল হয়ে থাকেন এবং আইলার জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন। তখন প্রশ্ন আসতে পারে যে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে কি কি ডকুমেন্ট তাদেরকে মূলত সাবমিট করতে হবে। তো এই নতুন যে চেঞ্জটা এসেছে এটা 22 জুলাই 2025-এ এই স্কিল ওয়ার্কারের যে সেটেলমেন্টের এলিজিবিলিটির উপরে, তারপরে স্যালারির উপরে, তারপরে লেভেলের উপরে, যেগুলো হাই হয়েছে লেভেল 6 স্যালারি হাই হয়েছে, যেটা 22 জুলাই 2026 থেকে, সেখানে অনেকগুলো পরিবর্তন এসেছে। সেটা বিভিন্ন সময় আরও আলোচনা করেছে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে 5 বছর কমপ্লিট হওয়ার পরে যখন আপনার সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাদের কি কি ডকুমেন্ট মূলত আপনাদেরকে সাবমিট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে আপনার যে স্পন্সর, লাইসেন্স স্পন্সর, যে তাদের যে লাইসেন্স স্পন্সর তাদের থাকতে হবে। তার মানে আপনার যে এমপ্লয়ার তাদের যে স্পন্সর লাইসেন্স সেটা তাদের এক্সিস্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে তাদের যে লেটার ফ্রম এমপ্লয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট। সেই ডকুমেন্টটা আপনাদের প্রোভাইড করতে হবে যে কনফার্ম করবে যে আপনি ওখানে কাজ করছেন এবং ভবিষ্যতে তাদের প্রয়োজন রয়ে গেছে। এই লেটারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য এমপ্লয়ার। সেকেন্ড যেটা হচ্ছে কপি আপনার পাসপোর্ট লাগবে। আর আপনার জবের ব্যাপারে পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারে কিন্তু এখানে কোনো কিছু বলা হয়নি। তবে আমি গাইডেন্সে যেটা দেখেছি সেটা বলা হয়েছে যে কেস ওয়ার্কার যে ওই অ্যাপ্লিকেশনটা যে ডিল করবে তাকে কিন্তু হি শুড চেক দ্য অ্যাপ্লিকেন্টস পে রেকর্ড ফর দ্য পাস্ট 12 মান্থ। তার মানে তারা কিন্তু অটোমেটিক্যালি 12 মান্থের পেই রেফারেন্স তাদেরকে চেক করতে হবে। অতএব আপনি পে স্লিপ কিংবা ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা যদি আপনি নাও দেন, কিন্তু যে কেস ওয়ার্কার থাকবে সে কিন্তু 12 মান্থের আপনাদের HMRC-তে আপনাদের ক্রস চেক করবে, কারণ তাদের কিন্তু এক্সেস থাকবে, এক্সেস আছে, এবং আপনি কিন্তু তাদের ডেটা চেক করার জন্য কিন্তু আপনারা কিন্তু সবসময় সিগনেচার দিয়ে দেন। অতএব তারা কিন্তু সেটা করবে, করে দেখবে যে 12 মান্থের পেই রেকর্ডটা তারা মাস্ট চেক করতে হবে। অতএব আপনি যদি কোনো পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট নাও দেন, এটা নট ম্যান্ডেটরি, তবে আপনি দিয়ে দিতে পারেন পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, দ্যাটস ফাইন। কিন্তু আর লেটারটা ম্যান্ডেটরি, পাসপোর্টটা ম্যান্ডেটরি, এই দুটো ডকুমেন্ট ম্যান্ডেটরি। আর যদি আপনি পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট নাও দেন, তারা কিন্তু 12 মান্থের আপনার পেই রেকর্ড তারা কিন্তু চেক করবে, এটা কিন্তু তারা অটোমেটিক্যালি। অতএব আপনারা যারা স্কিল ওয়ার্কার আছেন অবশ্যই আপনারা যে আছে, আপনাদের যে জব আছে, সেই জবের যে ট্যাক্স, এনআই কন্ট্রিবিউশন, এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কন্টিনিউ করবেন। এটা থেকে কিন্তু আপনারা কোনোভাবেই মানে পিছিয়ে থাকবেন না, কারণ 12 মান্থের যে আপনাদের যে পেই রেকর্ড, এটা কিন্তু কেস ওয়ার্কার ডাইরেক্টলি কিন্তু চেক করবে যখন আপনি সেটেলমেন্ট কিংবা আইএলআরের জন্য অ্যাপ্লিকেশন করবেন অ্যাজ এ স্কিল ওয়ার্কার। আর লাইফ ইনটেক টেস্ট সেটার প্রয়োজন নাই। আপনার এই নলেজ অফ ইংলিশ এটা প্রয়োজন নাই, কিন্তু লাইফ ইনটেক টেস্টটা আপনি করতে পারবেন, কারণ নলেজ অফ ইংলিশ প্রথমে আপনি B1 স্যাটিসফাই করে এসেছেন। অতএব আপনার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন ওইটা প্রয়োজন নাই, কিন্তু আপনাদেরকে অবশ্যই লাইফ ইনটেক টেস্ট আপনাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। অনেক সময় প্রশ্ন আসছে যে সাপ্লিমেন্টারি যে জবের স্যালারি থাকে সেইটা কি টুয়ার্ডস যে সেটেলমেন্টের সময় এটা কাউন্ট হয় কি না? আনসার হচ্ছে নো। সাপ্লিমেন্টারি জব আপনি করতে পারবেন, কিন্তু আপনার যে মেন স্পন্সর জব সেইটাই যে স্যালারি, সেটা কিন্তু আপনাকে স্যাটিসফাই করতে হবে। সেক্ষেত্রে আপনার যদি একটা পেনিও কম থাকে সেক্ষেত্রে আপনি ব্রিজে পড়ে যাবেন। অতএব আপনার কস্টে যেটা আছে এবং মিনিমাম যে স্যালারি এই মুহূর্তে, কারণ প্রত্যেকটা সময় কিন্তু বাড়ছে মিনিমাম স্যালারি, আপনার মিনিমাম স্যালারিটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। এবং যখন ওরা চেক করবে দেখবে যে আপনার মিনিমাম যে স্যালারি কিংবা গোয়িং রেট যেটা আছে সেটা যেন আপনার ম্যাচ করে। অতএব
আগে কি স্যালারি ছিল সেটা ইস্যু না, সেই স্যালারিটা যদি গোয়িং রেট এবং যে মিনিমাম ওয়েজেস যেটা আছে ন্যাশনাল মিনিমাম ওয়েজেস, বিশেষ করে স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে কিন্তু এটা একটু হাই, সেটা যদি ম্যাচ করে তাহলে কিন্তু চিন্তার কারণ নেই। কিন্তু সেটা ম্যাচ করার জন্য যদি আপনাদের বেতন বাড়ানো লাগে এবং বেশি ট্যাক্স দেওয়া লাগে সেটা কিন্তু আপনারা দেবেন, এবং সেটা আপনাদের এমপ্লয়ের সঙ্গে আপনারা কথা বলে সেটা কিন্তু আপনারা ফিক্স করবেন। তা নাহলে আমি বলেছি কেস ওয়ার্কার 12 মান্থ কিন্তু পেই রেকর্ড কিন্তু তারা এইচএমের সাথে থেকে ক্রস চেক করবে। অতএব যারা সেটেলমেন্ট করবেন ভবিষ্যতে অন দ্য বেসিস অফ স্কিল ওয়ার্কার এবং বেতনের ব্যাপারগুলো এগুলো জানার জন্য আপনারা যে কোনো এক্সপার্ট লয়ের কাছে 1 বছর আগে যে আপনারা কিন্তু জেনে বুঝে তারপরে অ্যাপ্লিকেশন হবে। দর্শক, আমাদের অনুষ্ঠান একদম শেষে চলে এসছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ সিনিয়র প্রডিউসার মশির রহমান, এনটিভি ম্যানেজমেন্ট এবং সবাইকে যারা আজকে কল করেছেন এবং আমাকে সাহস দিয়েছেন এবং উৎসাহিত করেছেন। আবারও দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হিট ওয়েভের ভিতরে পানি নিয়ে সবসময় চলাচল করবেন।